এই করাচি থেকে চট্টগ্রাম বাণিজ্যিক রুট এবং এই জলপথ প্রায় ২৫০০ কিলোমিটার এবং সেখান থেকে দাঁড়িয়ে এই পথকে বেছে নেওয়ার ক্ষেত্রে এই পথেই জঙ্গিদের বা অস্ত্র বা এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ করার ক্ষেত্রে একটা সুগম হবে বাংলাদেশে পৌঁছানো এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। এই ভাবনাটা পাকিস্তান বাংলাদেশকে যৌথভাবে পরিকল্পনার মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে হয়? একদমই তাই। পরিকল্পনা না নেওয়ার কিচ্ছু নেই, কারণ তুমি দেখবে যে এই যে রোহিঙ্গা যে জঙ্গি গোষ্ঠী তার যে প্রধান জুন্নি, এই জুন্নি ট্রেনিং হয়েছিল আফগানিস্তানের খোস্ত প্রদেশে এবং বাংলাদেশ থেকে সরাসরি করাচি, সেখান থেকে সরাসরি সে চলে গেছিল আফগানিস্তানে এবং গোটাটা আইএসআই এবং ডিজিএফআই মিলে করেছিল। এই দুটি সংস্থাই মূলত জঙ্গিদের এই মুহূর্তে প্রাধান্য দিচ্ছে এবং তাদেরকে পুরোপুরি এন্টারটেইন করছে। তবে যে তথ্য তুমি অভিপ্রশ্ন করছিলে যে ভারতকে হাত গুটিয়ে বসে থাকবে, একদমই নয়, প্রশ্নই ওঠে না। কারণ এর আগে আমরা নিউক্লিয়ার ওয়ারেট ক্ষেপণের সক্ষম এই ধরনের আমরা মিসাইল নিক্ষেপ করেছি। যে রুটে জাহাজটা আসছে সেই রুটেই করেছি, নোটান জারি করা হয়েছিল, এরপর আবারও করা হবে। তাতে যদি পাকিস্তানের জাহাজ খান হয়ে যায় তাতে কিছু করার থাকবে না, কারণ আমাদের পরীক্ষা নিরীক্ষা বঙ্গোপসাগরে আমাদের আধিপত্য আমরা চালাবো। এবং নির্দিষ্টভাবে যে তথ্য আসছে তোমাকে বলবো যে একটা ঘটনার কথা মনে করিয়ে দেবো, সেটা 1971-এর যুদ্ধ তখন চলছে, আমরা ছবিতে দেখিয়ে দেবো। এবং সেই সময় নির্দিষ্টভাবে বাংলাদেশকে, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশে এই যে স্বাধীনতা দেওয়ার সঙ্গে ভারতের অসংখ্য সেনানীর রক্ত জড়িয়ে রয়েছে, তাদের যে আত্মত্যাগ জড়িয়ে আছে। সেই সময় একটা খবর আসে যে আমাদের আইএনএস বিক্রান্ত, সেই আইএনএস বিক্রান্ত সেই সময় ছিল একমাত্র আমাদের নির্দিষ্টভাবে এয়ারক্রাফট ক্যারিয়ার যে যুদ্ধ জাহাজ, তাকে ডুবিয়ে দেওয়ার জন্য নির্দিষ্টভাবে পাকিস্তানরা ছক কষেছিল। ছকটি ছিল কি, সেই সময় আমেরিকা থেকে নেওয়া পাকিস্তান নেভি শিপ অর্থাৎ পিএনএস গাজী, এই পিএনএস গাজীকে তারা বেছে নেয়। এটা একটা সাবমেরিন, 10th ক্লাস অ্যাটাকিং সাবমেরিন এবং সেই সময়ের বিচারে বেশ আধুনিক সাবমেরিন ছিল পাকিস্তানের হাতে। এই সাবমেরিনটা তারা আইএনএস বিক্রান্ত, যেহেতু সেই সময় বিক্রান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছিল বঙ্গোপসাগরে এবং কার্যত পাকিস্তানকে পর্যদস্ত করছিল, বিক্রান্তকে ডুবিয়ে দেওয়ার পেছনে এই আইএনএস পিএনএস গাজীকে পাঠানোর চিন্তাভাবনা শুরু করে পাকিস্তান নৌবাহিনী। এবং তখনই যখন গোয়েন্দারা খবর পান, এই তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে, কারণ সেই সময় পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে জাহাজে করে অস্ত্রই পাঠাতো এই বর্তমান পাকিস্তান, এই রুটেই, যে রুটে বর্তমানে তারা জাহাজ পাঠাচ্ছেন। ফলে সেইটা ভারত বুঝতে পারে, কিন্তু সেই সময় নাভাল একটা ব্লকেট করে, সেই নাভাল ব্লকেটের জায়গা থেকেই তারা আইএনএস বিক্রান্তকে ডুবিয়ে দেওয়ার চিন্তাভাবনা করে, পিএনএস গাজীকে পাঠিয়ে দেয়। ভারতীয় গোয়েন্দারা একটা তথ্য রটিয়ে দেয়। তথ্যটা কী ছিল যে আইএনএস বিক্রান্ত এই মুহূর্তে বিশাখাপত্তনমে আছে এবং এটাই ছিল টুইস্ট। আবিক আইএনএস বিক্রান্তকে আমরা নির্দিষ্টভাবে ইউটার্ন করে পাঠিয়ে দিই আন্দামানের দিকে, সেফ করিডর করে দেওয়া হয় এবং আইএনএস বিক্রান্তের পরিবর্তে সেখানে আইএনএস রাজপুত, এটা অ্যাকচুয়ালি ডেস্ট্রয়ার ছিল, সেটাকে দাঁড় করিয়ে রাখা হয়। আমি থার্ড ডিসেম্বরের কথায় আসবো। 3 ডিসেম্বর গভীর রাত, সেই গভীর রাতে যখন এই পিএনএস গাজী সে চুপি সারে আসছে, এসে শ্রীলঙ্কা অর্থাৎ আরব সাগর হয়ে, ভারত মহাসাগর হয়ে শ্রীলঙ্কার পাশ থেকে সে যখন বঙ্গোপসাগরে প্রবেশ করে এই আইএনএস বিক্রান্তকে অ্যাটাক করতে ঢোকে, সেই সময় নির্দিষ্টভাবে যে ছবি উঠে আসে, যে তোমাকে বলবো যে এই তথ্য একদম পরিষ্কারভাবে উঠে আসে যে সেই সময় ওই গোটা চত্বরের আগে থেকে আমাদের নৌবাহিনী রেডি ছিল, আমাদের নেভিগেশন অফ করে দেওয়া ছিল এবং ব্ল্যাক আউট করা ছিল, যে কারণে পাকিস্তানের যে সাবমেরিন পিএনএস গাজী সে যখন মাথা তোলে, অর্থাৎ তাদের যে ইনস্ট্রুমেন্টাল যে ব্যবহারটা করতে যায় যে কিভাবে তারা অ্যাটাক করবে, এবং সেই সময় যেহেতু ব্ল্যাকআউট ছিল এবং এন্টার নেভিগেশন অফ ছিল, তারা দিক নির্দেশ করতে পারছিল না পিএনএস গাজী সাবমেরিন পাকিস্তানের। এবং তারা সেই সময় আমাদের তরফে নৌবাহিনী আগে থেকে বুঝতে পারে যে কীভাবে অ্যাটাকটা হতে চলেছে এবং তারা টর্পেডো নিক্ষেপ করার আগেই আমরা দুবার ডেপথ চার্জ করি এবং এই দুবার ডেপথ চার্জেই একেবারে তাদের যে সেই সময়ের ক্যাপ্টেন জাফর মোহাম্মদ খান সহ 30 জন পাকিস্তানি সেনার সলিল সমাধি ঘটে যায়। তারপর আমরা পরপর দুটো অপারেশন করি, এরপরে অর্থাৎ 4 ডিসেম্বরের পরে পরপর আমরা দুটো অপারেশনে যাই। একটা হলো অপারেশন পাইথন এবং অপারেশন ট্রাইডেন্ট। অপারেশন পাইথনের ক্ষেত্রে আমরা যে ছবি দেখাবো, যে আমরা যে তথ্য দেব, আমরা সরাসরি করাচি পোর্টে গিয়ে সেখানে পাকিস্তানি যুদ্ধজাহাজকে ধ্বংস করে দিয়ে এসেছিলাম এবং অপারেশন ট্রাইডেন্টও আমাদের সাফল্য আসে। এই পরপর 3টে ব্যাপক সাফল্যের পর পাকিস্তান নৌবাহিনীর মুখে চুনকালি পড়ে যায়, যে কারণে কোনোদিন তারা কোনো অধ্যত্ত দেখানোর সাহস দেখায়নি। আমাদের নির্দিষ্টভাবে তুমি জানবে যে আমরা মিগ দিয়ে তাদের F-16কে ধূলিসাৎ করে দিয়েছিলাম
অভিনন্দন ভারত নামের যে নির্দিষ্ট যে এয়ার ফাইটিং ছিল, অর্থাৎ আকাশেও মেরেছি, জলেও মেরেছি। এরপর যে ছবিটা উঠে আসে, এরপর পাকিস্তান এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা চিন্তাভাবনা করে কী করে ভারতকে রক্তাক্ত করা যায়। তাদের মুখ ইতিমধ্যেই পড়ে রয়েছে, তাই বাংলাদেশের মাটিকে ব্যবহার করে এবং এই বোকা বাংলাদেশকে ব্যবহার করে তারা এই কাজটা করতে চাইছে বলে একটা বড় অংশ মনে করছে।